বিভা ক্যাফে ক্লাসিক্সে আজ আপনারা শুনবেন সায়ন্তনী পুততুণ্ডের কলমে সিট। গল্প পাঠে কৌশিক, অন্যান্য চরিত্রে মৌটুসী, বর্ণিশা, শুদ্ধ সত্য ও বুবাই। আবহ, শ্যাডো, কভার ডিজাইন রৌমজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প সিট। ওকে দেখলেই ব্ল্যাক ফিল্মের রানী মুখার্জির কথা মনে পড়ে যায় অহনার। অবিকল সেই ভাষাহীন নিষ্প্রাণ দৃষ্টি, সেই একই রকম হাতের হোয়াইট ক্যান টুকটুকিয়ে হাঁটা, গো গো করে ব্যর্থ কথা বলার প্রচেষ্টা, আর কথায় কথায় কান এঁটো করা বোকাটে হাসি, যেটা দেখলেই গা জ্বলে যায়। অন্ধ বলেই হয়তো সব ব্যাপারে একই ধরনের রিয়াকশন দেয় মেয়েটা। চোখে দেখতে পেলে আয়নায় নিজের মুখ দেখে বুঝতে পারত এই হাসিটা ঠিক কতটা কুৎসিত, কিন্তু সে বোধও ওর নেই। রুক্ষ টিলার মতো উঁচু একটা কপালের নিচে কালো চশমায় ঢাকা একজোড়া অন্ধ চোখ, ট্রাক্টর চলে যাওয়া ভোঁতা নাক, আর ক্ষয়ে যাওয়া সমাধি প্রস্তরের মতো এবড়ো খেবড়ো দাঁতের মালকিন যখন হাসতে থাকে তখন তার চোখের দুদিকে ভাঁজ পড়ে, নাকটা কুঁচকে যায়, মাড়িটা পুরো বেরিয়ে আসে, আর একটা অস্ফুট গাঁ গাঁ শব্দ। হাসির ধাক্কাটা আরো একটু জোরালো হলে থুতুও ছিটকে যায়। সব মিলিয়ে অসহ্য। এমনিতে অহনার সঙ্গে মেয়েটার কোনো রকম শত্রুতা নেই, থাকার কথাও নয়। পড়াশুনোয় তুখোড় অহনা বেসরকারি সংস্থায় চাকরি করে। তার বাবা সরকারি কর্মচারী, মা স্কুল শিক্ষিকা। মোটামুটি সচ্ছল পরিবারের মেয়ে সে। তার সঙ্গে এই অন্ধ এবং মূক মেয়েটির কোনো তুলনাই হয় না। মেয়েটার ছেঁড়া জুতো আর বিবর্ণ সালোয়ার কামিজ দেখলেই বোঝা যায় যে তার আর্থিক অবস্থা পোশাকের মতোই মলিন। একমাত্র হাতের লাঠিটাই যায় একটু ঝকঝকে। কপালের দোষে সে শুধু অন্ধই নয়, বোবাও বটে। তবে কানে শুনতে পায়, সেখানে ভগবান কৃপা করেছেন। দুজনের শারীরিক, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণ বিপরীত। একটাই শুধু মিল, ওরা একই বাসের যাত্রী। রোজ সকালে একই বাসস্টপ থেকে বাস ধরে। দৈহিকভাবে অসমর্থ মেয়েটিকে অহনার করুণা করা উচিত, কিন্তু ওকে দেখলেই সে তেলে বেগুনে জ্বলে ওঠে। তার অবশ্য কারণও আছে, যদিও তা ভারী অদ্ভুত। এই মেয়েটির একটা অদ্ভুত খেয়ালের জ্বালায় অহনার প্রাণ একেবারে ওষ্ঠাগত। প্রায় রোজই গোটা পথের আধখানা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয় বেচারিকে। বাসের ঝাঁকুনি খেতে খেতে, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ঘামতে ঘামতে যখন মেয়েটার বোকা বোকা হাসিটা দেখতে পায়, তখনই ওর 32 পাটি ভেঙে দেওয়ার একটা হিংসাত্মক চিন্তা ওর মাথায় ঘাই মারতে থাকে। কোনো মতে নিজেকে বোঝায়, ফিজিক্যালি ডিসেবল, আই পিটি হার। বারবার এই কথাটা উচ্চারণ করলে রাগ খানিকটা কম, কিন্তু পরের দিন আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। ফিজিক্যালি ডিসেবল, প্রতিবন্ধী, অথচ কিছুতেই প্রতিবন্ধী সিটে বসবে না। এ আবার কি জাতীয় ইল্লুতি আবদার। রোজ সকালে বাসটা যখন হেলতে দুলতে এসে বাসস্ট্যান্ডে উপস্থিত হয়, ততক্ষণ তার পেট যাত্রীতে প্রায় ভরে গিয়েছে। সিটগুলো প্রায় সবই ভর্তি। অবস্থা দেখে মনে হয় আর প্যাসেঞ্জারে তার রুচি নেই। তা সত্ত্বেও কন্ডাক্টর চেঁচাতে থাকে, যাবে 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 যাবে, উঠুন 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 উঠুন, আরে পেছন দিকে যান না, ফাঁকা আছে, যান যান যান, সিট আছে। ঠিক যে মুহূর্তে অহনা বাসে উঠতে যাবে, তখনই ওই মেয়েটিরও ওঠা চাই। অহনা পাদানিতে পা রাখার আগেই তার ঘাড়ের ওপর দিয়ে একেবারে হুড় মুড়িয়ে চলে যাবে সে। লাঠি ঠুকঠুকিয়ে অবিকল রাজকুমারীর মতো স্পর্ধিত উদ্ধত্তে সবার আগে উঠে পড়ে বাসে, যেন বাসটা তার পিতৃদেবের সম্পত্তি। কখনো কখনো পাও মারিয়ে দিয়ে হুড়মুড় করে চলে যায়। অহনা উহ করে উঠলে
আবার দাঁত বের করে পেটেন্ট হাসি হাসে, যেন ব্যাপারটা ভারী মজার। কি নির্লজ্জ! এরপরের ঘটনা আরো অসহ্য। সকালের এই বাসটায় প্রতিবন্ধীর সিটটা খালি থাকে। ঠিক এই স্টপেজেই এক ডেইলি প্যাসেঞ্জার নেমে যান। যথারীতি ফাঁকা হয়ে যায় একটি নির্দিষ্ট সিট। কিন্তু এই মেয়েটির জ্বালায় সেই সিটটাও পাওয়ার উপায় নেই, কারণ অন্ধ ও বোবা হওয়া সত্ত্বেও সে কিছুতেই প্রতিবন্ধীর সিটে বসবে না। উল্টে তাড়াতাড়ি হাতড়ে হাতড়ে চলে যায় সদ্য ফাঁকা হওয়া জেনারেল সিটের কাছে। অন্যত্র যে আর একটা সিট ফাঁকা আছে তা কি করে টের পায় কে জানে। হয়তো তার জোরালো অনুভূতি সেটা বলে দেয়। এমন নয় যে সে জানে না তার জন্য নির্দিষ্ট সিটের কথা, বরং তার হাবভাব দেখলে মনে হয় ও সচেতন ভাবেই এড়িয়ে চলে সিটটা। একবার চলতে চলতেই থমকে দাঁড়িয়েছিল বাসের প্রথম সিটের সামনে। সকলেই ভাবল এতদিনে হুঁশ হলো বুঝি, কিন্তু কোথায় কি, শুধু কয়েক মুহূর্ত মাত্র। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে সে কি চিন্তা করলো কে জানে। পরক্ষণেই এগিয়ে গেল জেনারেল সিটের দিকে। ব্যাপারটা লক্ষ্য করে এবার অন্যান্য বাস যাত্রীদের মুখেও বিরক্তির ছাপ পড়ে। একটি প্রতিবন্ধী মেয়ের সঙ্গে সিট নিয়ে অন্তত ঝগড়া করা যায় না, আবেগ ও মানবিকতার সওয়াল। আবার এই বিরক্তিকর ঘটনাটা রোজ সহ্য করাও মুশকিল। যার জন্য কোটায় সিট রাখা হয়েছে সে যদি সাধারণের জায়গা দখল করে বসে তবে রাগ হওয়াটাই স্বাভাবিক। একদিন তো অহনা কন্ডাক্টরকে বলেই বসলো, আচ্ছা ওই মেয়েটা তো প্রতিবন্ধী, ওকে নিজের সিটে বসতে বলেন না কেন? কি করবো দিদি, হ্যাঁ, একে অন্ধ, তার ওপর আবার বোবা মা, মুখের ওপর কিছু বলা যায়? আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন না, কিছুক্ষণ না ওই সিটটাতে বসুন। কি, আমি প্রতিবন্ধীর সিটে বসবো? ফাজলামি পেয়েছেন? বিপদ বুঝে কন্ডাক্টর শুরুত করে কেটে পড়ল। অহনা আর চোখে একবার প্রতিবন্ধীর সিটটা দেখে, আর একবার মেয়েটি। সে এখন খুব মনোযোগ সহকারে হাতের লাঠিটা ভাঁজ করে রাখছে। তার পাশের যাত্রী কিছু একটা বলছে হয়তো, তার প্রত্যুত্তরে আবার সেই গা জ্বালানো অসহ্য হাসি। তাকে নিয়ে মানুষের যে এত অসুবিধা সেদিকে ভ্রুক্ষেপও নেই। অহনার মনের মধ্যে রাগ ক্রমাগতই ভস ভসিয়ে উঠতে থাকে। এই মেয়েটার কাণ্ডজ্ঞানহীনতার জন্য রোজ তাকে আধখানা পথ দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়, অথচ কিছুই করার নেই। রোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে মেয়েটা তাদের সবাইকে পাশ কাটিয়ে দাঁত বের করে হাসতে হাসতে চলে যাচ্ছে ফাঁকা সিটের দিকে। তাকে বাধা দেওয়া যাবে না, কিছু বলাও যাবে না। ওই যে অন্ধকে অন্ধ বলতে নেই, এটাই সমাজের শিক্ষা। তাই বলাও যায় না, সওয়াও যায় না। যার জন্য সরকার একটা খালি সিটের বন্দোবস্ত করে রেখেছেন। সে অন্যদের সিটে থাবা বসায় কেন? প্রায় ফাঁকা বাসটা ফুল স্পিডে ফেরার পথ ধরেছে। এখন বেশ রাত হয়ে গিয়েছে। অহনা চুপ করে জানলার পাশের সিটটায় বসেছিল। এই মুহূর্তে বাসে তারা মাত্র জনা কয়েক যাত্রী। বাকিরা একে একে নেমে গিয়েছে তাদের নিজেদের গন্তব্যে। কন্ডাক্টর সারাদিনের ডিউটি সেরে এখন ড্রাইভারের পাশের সিটে বসে ঝিমোতে ব্যস্ত। সেই অলস দৃষ্টিতে দেখে নিল চতুর্দিকটা। একদিকে এক বৃদ্ধ হাঁড়ি মুখ করে বসে আছে, তার ঠিক দুটো সিট পরেই এক সুন্দরী কিশোরী। তার পিছনে তিনজন লোক ছড়িয়ে ছিটিয়ে বসে। এক সাইডে দুই যুবক হেঁড়ে গলায় গান জুড়েছে, উদ্দেশ্য বোধ হয় সামনের সুন্দরী। আর সবার সামনে সেই মেয়েটা। আজ সে বসে আছে প্রতিবন্ধীর সিটে, নিশ্চল পাথরের মতো। মুখে সেই পিত্তি জ্বলানো হাসি নেই। এতদিনে তাহলে হুঁশ হয়েছে তার।
অহনার অফিসে আজ কাজের চাপ ছিল প্রবল। এমনিতেই বেসরকারি প্রতিষ্ঠানে কাজের প্রেশার সবসময় বেশি। উপরি পাওনা বসের মুখ ঝাঁপটা। বসেদের কাজই হলো বসে বসে বাকিদের বসিয়ে দেওয়া, আর এমপ্লয়িরা সব ঝাড়খণ্ডী, অর্থাৎ ঝাড় খেয়ে খণ্ড খণ্ড হয়ে গিয়েছে সবাই। আজ একটা ইমেল পাঠাতে একটু দেরি হয়েছে, তাতেই বস রেগে লাল। অহনাকে ডেকে বললেন, আর ইউ ফিজিক্যালি ডিসেবলড? একটা মাত্র ইমেলের ব্যাপার, তাতেই এই কথা। সে মুখ চুন করে দাঁড়িয়েছিল সেখানে। কি উত্তর দেবে ভেবেই পাচ্ছে না। তার নীরবতায় যেন আগুনে ঘি পড়ল। বস এবার ইংরেজি ছেড়ে সোজা বাংলায় এলেন। কি হলো, আপনি কি বোবা, মুখ ও বধির? ঠিক সেই মুহূর্তেই ওর কথা মনে পড়ছিল অহনার। মনশ্চক্ষে দেখতে পেল অন্ধ মেয়েটা হাসতে হাসতে এগিয়ে যাচ্ছে তার ঈপ্সিত সিটের দিকে। হাতে ঠুকঠুক করছে সেই সাদা লাঠি। অহনা অসহায় চোখে দেখছে, কিন্তু কিছুই করতে পারছে না। সে বুঝতে পারছিল এবার হয়তো কপালে প্রমোশনটা জুটবে না। এই দৌড়ে তার সুন্দরী প্রতিদ্বন্দ্বী রুমেলা বিলো দ্য বেল্ট গেমে আগে থেকেই এগিয়ে আছে। তবু মরিয়া হয়ে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছিল। স্যার, আই এম রিয়েলি সরি। আপনার সরি শব্দটায় আমাদের আদৌ কোনো সুবিধা হবে? যদি আমাদের হাত থেকে মিস্টার থাদানির ডিলটা বেরিয়ে যায় না, তবে আমায় আপনাকে সরি বলতে হবে। অত্যন্ত অপমানিত হয়ে বসের ঘর থেকে বেরিয়ে এসেছিল অহনা। সারাটা দিন কেটেছিল তিতমুখেই। তার উপর আশঙ্কা ছিল যে মিস্টার থাডানি ইমেল পেয়ে কি বলবেন। হয়তো প্রেজেন্টেশন তার পছন্দই হবে না, অথবা হয়তো অন্য কোনো গলদ খুঁজে বের করবেন। বড় বড় মানুষেরা তাদের অধস্তনদের দোষ ত্রুটি খুঁজে বের করতে খুব ভালোবাসে। পান থেকে চুন খসলেই চেঁচিয়ে মেচিয়ে একসা কাণ্ড করে ফেলবেন একেবারে। হয়তো মিস্টার থাডানিও তার ব্যতিক্রম হবেন না, কে জানে। এবার বুঝি বসের মুখ থেকে সরি শব্দটাই শুনতে হবে তাকে। সেই আশঙ্কাতেই সারা দিন ল্যাম্পপোস্ট হয়ে বসেছিল সে। কিন্তু মজার কথা হলো, সন্ধেবেলা শোনা গেল যে ডিলটা পাকা হয়ে গিয়েছে এবং তার পুরো ক্রেডিটটা বস নিজেই নিলেন। অহনা যে এত খেটে রাত জেগে চোখের তলায় কালি ফেলে দুরন্ত প্রেজেন্টেশনটা বানালো, সেটা একবারের জন্য কেউ বলল না। সে উত্তপ্ত আগ্নেয়গিরির মতো ভেতরে ভেতরে ফুঁসছিল, কিন্তু বসের সামনে 32 পাটির ছোরকুটে থাকা ছাড়া বিশেষ কিছু করার ছিল না। মনে মনে অবশ্য বলেছিল, জীবনের সবচেয়ে খারাপ দিনগুলিরও শেষ আছে। প্রাকৃতিক নিয়ম মেনে এ দিনটাও শেষের পথে গেল ঠিকই, কিন্তু দুর্ভাগ্য যেন কিছুতেই পেছন ছাড়ছে না। বাসে উঠে দেখে সেই অন্ধ মেয়ে। রোজ অফিসে যাওয়ার সময় বাসে ওঠে, আজ সে আপদ ফেরার সময় উঠেছে এবং লাঠি ঠুকঠুক করে একমাত্র জেনারেল সিটটার দিকেই চলেছে। আর চোখে দেখল যথারীতি প্রতিবন্ধী সিটটা ফাঁকা। কেন যে এই মহিলা নিজের জন্য নির্ধারিত সিটে বসে না কে জানে। আজকে যদি গোটা রাস্তাটা দাঁড়িয়ে থাকতে হয়, মরে যাবে অহনা। আজ অহনাও দোকান কাটা। সে একেবারে শটান তার কাছে পৌঁছে গিয়ে রাস্তা রোধ করে দাঁড়ায় আর তাড়াতাড়ি সিটটায় বসে পড়ে বলে, এটা আপনার সিট না, ওকে? আপনি সামনের সিটে গিয়ে বসুন। অন্ধ মানুষটি কথাটা শুনে প্রথমে হক চুকিয়ে যায়, যেন বিশ্বাসই করতে পারছে না যে কেউ তাকে এমনভাবে বলেছে বা বলতে পারে। কয়েক সেকেন্ড চুপ করে থেকে সে লাঠিটা তুলে সিটটাকে নির্দেশ করে আ করে কিছু একটা বলে ওঠার চেষ্টা করল। সম্ভবত এটা তার প্রতিবাদ। দেখুন, প্রতিবন্ধীর সিটটা খালি আছে, কেমন? আপনি বরং ওটাতে গিয়ে বসুন। এটা জেনারেল সিট, ওকে? যতখানি স্পষ্ট করে বলা সম্ভব ঠিক ততখানি স্পষ্ট করে বলল অহনা।
কিন্তু মেয়েটা কিছুতেই মানবে না। সে আবার লাঠি উঁচিয়ে কিছু একটা বলার চেষ্টা করছে, ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে এটা তারই সিট। এইবার অহনার ধৈর্যচ্যুতি হল। কবে বুঝবে এই নির্বোধ? আর কত স্পষ্ট করে বোঝাতে হবে? এবার তো অসভ্যের মতো লাঠির খোঁচাও মারছে। সে এবার সজোরে বলল, প্রতিবন্ধী সিটটা ওদিকে। উপস্থিত যাত্রীরা সবাই অবাক দৃষ্টিতে তাকায় তার দিকে। তাদের চোখের দৃষ্টি অদ্ভুত, যেন অহনা ভয়ঙ্কর অন্যায় কিছু একটা করে ফেলেছে। অন্ধ মেয়েটির মুখ মুহূর্তের মধ্যে পাংশু হয়ে যায়, যেন তার মুখ থেকে ব্লটিং পেপার দিয়ে রক্ত শুষে নিয়েছে কেউ। সে আর কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে চলে যায় উল্টো দিকে। রক্তহীন ফ্যাকাশে মুখে প্রতিবন্ধী সিটটায় বসে পড়ে। बाबूजी जरा धीरे चलो, बिजली खड़ी या बिजली खड़ी है, बाबूजी जरा धीरे चलो, ले 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 ले। যুবকদের গান এবার পাল্টালো। তাদের চিল চিৎকারে বিরক্ত হচ্ছিল অহনা। হঠাৎ করে এত আমোদের কি হলো যে এমন চেঁচানি জুড়েছে? নাকি মাতাল? বাসটা যত ফাঁকা হচ্ছে এদের উৎপাত ততই বাড়ছে। জীবনে যেন সুন্দরী মেয়ে দেখেনি, নাকি নিতান্তই আতেকলাপনা। সে আর চোখে তাকিয়ে দেখল আশেপাশের যাত্রীরা নির্বিকার, যেন এই অভব্যতা কেউ দেখেও দেখছে না। অন্ধ মেয়েটাও মুখ কালো করে বসে আছে। গত 1 ঘন্টা ধরে তার এক্সপ্রেশন একই রকম, মুখে সেই হাড় জ্বালানো হাসিটা নেই। কথাগুলো খুব গায়ে লেগেছে কি? ভাবতেই মনে মনে একটা আত্মতুষ্টি টের পেল সে। লাগলে লেগেছে, বেশ হয়েছে। অন্যায়ভাবে রোজ একটা সিট জবরদখল করার সময় মনে থাকে না? অন্যায় করলে কাউকে না কাউকে তো প্রতিবাদ করতেই হবে। জানে মান আচমকা কথা নেই বার্তা নেই ছেলে দুটো তাদের নিজেদের সিট ছেড়ে উঠে সুন্দরী মেয়েটির গা ঘেঁষে ধপাস করে বসে পড়ল। পরক্ষণেই তার হাত টেনে ধরে বলল, যাও জানে যাও। এ কি কাণ্ড! কিশোরী প্রায় আতঙ্কে চিৎকারই করে ওঠে। হাড়িমুখ বৃদ্ধ এবার মুখটাকে আরো গম্ভীর করে অন্যদিকে তাকিয়েছেন। বাসের অন্যান্য যাত্রীদের দেখে মনে হচ্ছে তারা বাসে নয়, সিনেমার হলে বসে আছে। সামনে যা ঘটছে তা বাস্তবে নয়, থিয়েটারের পর্দায় ঘটছে। जवानी जालवान हसीन दिलवा ले 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 বলতে বলতে এক যুবক মেয়েটিকে প্রায় জড়িয়ে ধরে। মেয়েটি আপ্রাণ যুদ্ধ চালিয়ে যাচ্ছে নিষ্কৃতি পাওয়ার জন্য। কোনো মতে চেঁচিয়ে বলল, তার চিৎকার আদৌ কোথাও পৌঁছলো বলে মনে হলো না। শুধু বৃদ্ধ গলা খাঁকারি দিয়ে উঠলেন, ভাই, এসব কি হচ্ছে? এই কন্ডাক্টর, এসব কি হচ্ছেটা কি? এই বুড়ো! ওদের মধ্যে একজনের হাতে ফস করে উঠে এলো একটা প্রমাণ সাইজের ভোজালি। বেশি চেল্লালে না সালা, মাথা কেটে হাতে ধরিয়ে দেবো, সালা বুড়ো ভাম কোথাকার। ভোজালিটা দেখে রক্ত হিম হয়ে আসে অহনার। সে বিপন্ন দৃষ্টিতে তাকিয়ে দেখে মেয়েটা তার দিকেই জল ভরা চোখে তাকিয়ে আছে। বাঁচার শেষ চেষ্টা করল সে। দিদি প্লিজ, প্লিজ হেল্প মি। আর হেল্প? অহনা তখন পালাতে পারলে বাঁচে। বাসটা থামছে না কেন? ছেলে দুটো যদি ওই মেয়েটাকে ছেড়ে তার দিকে তেড়ে আসে, কিংবা শুধু একটা মেয়েতে সন্তুষ্ট না হয়ে যদি অন্য একজনের দিকে হাত বাড়ায়। অহনার যেন বাকশক্তি লোপ পায়। সে কিছু করার বদলে বরং বিদ্যুৎ গতিতে আরো কয়েকটা সিট পিছিয়ে বসল।
মাতাল দুটোর নজর যেন কিছুতেই তাকে স্পর্শ না করে। হঠাৎ করেই কানের কাছে একটা চিৎকার, পরক্ষণেই উল্টে পড়ল সশস্ত্র যুবক। হাতের ভোজালি ছিটকে পড়ে গেল বাসের মেঝেতে। তার মাথায় এসে পড়েছে হোয়াইট ক্যানের মোক্ষম বাড়ি। বিপন্ন মেয়েটি সহ গোটা বাস বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে দেখল দুষ্কৃতীদের ওপর ধপা ধপ এসে পড়ছে লাঠি। একেবারে নিয়তির মতো মোক্ষম সে মার। দুই মাতাল যুবক এখন পালাবার পথ পাচ্ছে না। তাদের বিপরীতে দাঁড়িয়ে এক ঘেপি চূড়ান্ত আক্রোশে মারের পর মার লাগিয়েই চলেছে। কিছুতেই থামছে না সে, থামানো যাচ্ছে না তাকে। অন্ধ ও মুখ মেয়েটি যেন সেই মুহূর্তে সাক্ষাৎ রুদ্রাণী। আচমকা বিস্মিত অহনার মনে হলো মেয়েটা যেন লাঠি তুলে তার দিকেই নির্দেশ করছে। কেউ কিছু বলেনি, কিন্তু মস্তিষ্কের মধ্যে ধ্বনিত প্রতিধ্বনিত হলো একটাই বাক্য, প্রতিবন্ধী সিটটা ওদিকে, সিটটা ওদিকে, প্রতিবন্ধী সিটটা ওদিকে, সিটটা ওদিকে।